আসসালামু আলাইকুম। পিআর এই শব্দটি গতকাল থেকে বাংলাদেশের রাজনীতিতে যথেষ্ট কৌতূহল উদ্দীপক একটি শব্দ হিসাবে আবির্ভূত হয়েছে। মূলত এই শব্দটি গতকালকার একটি সমাবেশে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ। যে সমাবেশটির আয়োজক ছিল চরমোনাই পীর সাহেবের রাজনৈতিক দল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। এই সমাবেশে বাংলাদেশের জামাতে ইসলামী তারা যোগ দিয়েছিলেন, তাদের সেক্রেটারি জেনারেল সেখানে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন। এছাড়া ভিপি নূরের গণ অধিকার পরিষদ, মঞ্জু সাহেবের এবি পার্টি, নবগঠিত রাজনৈতিক দল এনসিপি, কয়েকটি ইসলামী রাজনৈতিক দলের অংশবিশেষ তারাও যোগ দিয়েছিল এবং সেখানে তাদের সকলের কণ্ঠেই এই পিয়ার শব্দটি খুব গুরুত্ব দিয়ে উচ্চারিত হয়েছে। জামাতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার তিনি সবচেয়ে ঝাঁঝালো কণ্ঠে বলেছেন, পিআর সিস্টেম ছাড়া ভবিষ্যতে বাংলাদেশে নির্বাচন হবে না। এ ধরনের একটি কথা জোর দিয়ে বলার কারণ কি এই মুহূর্তে তা আমরা ঠিক নিশ্চিতভাবে বলতে পারছি না, তবে আমাদের কতগুলো প্রেডিকশন আছে যেটি আজকের এই আলোচনায় আসবে। জনাব প্রফেসর আলী রিয়াজ, জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি, তিনি কিছুদিন পূর্বে বলেছিলেন যে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনার অগ্রগতি প্রায় শেষ পর্যায়ে এবং আগামী জুলাই মাসে যে সমস্ত বিষয় ঐক্যমত হয়েছে সে সম্পর্কে তারা একটি সনদ প্রদান করতে পারবেন। প্রায় শেষ মুহূর্তে এসে যে বিষয়টি কখনোই গুরুত্ব দিয়ে আলোচনা হয়নি অথবা আলোচনায় যে বিষয়ে ঐক্যমত্য হওয়ার ন্যূনতম কোনো প্রশ্ন জাতির সামনে আসেনি, সেরকম একটি বিষয়কে অত্যন্ত গুরুত্ব দিয়ে সামনে আনা, এটি একেবারেই কোনো সাধারণ কারণ এটি মনে না করাটাই যুক্তিসঙ্গত। পিআর মূলত শব্দটির প্রিপারেশন হলো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব। এক্ষেত্রে এর ন্যারেশনটা হলো যে বাংলাদেশে আগে যেমন বা এখনো যে অবস্থা বিদ্যমান তাতে বাংলাদেশে আমরা জানি লোয়ার হাউসে ৩০০ আসন আছে, সেখানে রাজনৈতিক দল কর্তৃক ৩০০ জন প্রার্থী মনোনীত হন। জনগণ স্ব-স্ব আসনে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন এবং যে রাজনৈতিক দল সবচেয়ে বেশি আসন লাভ করেন তারা সরকার গঠন করেন এবং তারপরে অন্যান্য রাজনৈতিক দল তারা বিরোধী দলের রাজনীতির আসনে বসেন। এই বহুদিনের প্রচলিত ব্যবস্থার বাইরে এসে হঠাৎ করে এই সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব, এই বিষয়টি যেটি বাংলাদেশের রাজনীতিতে একেবারেই অপ্রচলিত, বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতিতে কখনোই যে বিষয়টি সেই অর্থে আলোচিত হয়নি, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাও যে পরিস্থিতিকে সাপোর্ট করে না এমন একটি বিষয়কে সামনে আনা নিশ্চয়ই এর গুরুতর কোনো কারণ আছে, সেটা আমি পরে বলছি। মূলত পিয়ার সিস্টেম পৃথিবীতে পশ্চিমা দুনিয়ায় ইউরোপে কয়েকটি রাষ্ট্রে সেখানে এটি আছে। যারা শিক্ষা দীক্ষায় প্রায় শতকরা ১০০ ভাগ তাদের লোক শিক্ষিত, তাদের গণতান্ত্রিক সংস্কৃতি অনেক উন্নত, টলারেন্স তাদের উদাহরণ দেওয়ার মতো, এবং একই সঙ্গে তাদের সংস্কৃতি আর আমাদের সংস্কৃতি সম্পূর্ণ এপিট ওপিট। সেখানে ইতালিতে আমি যদি ভুল না করে থাকি সম্ভবত এই পদ্ধতি প্রথম প্রচলিত হয়। এই পদ্ধতির সবচেয়ে দুর্বলতার জায়গাটি হলো এখানে সরকারের স্থায়িত্ব নিয়ে গুরুতর একটা প্রশ্ন আছে। আমাদের এখানে নেপালে এই ব্যবস্থা চালু করতে যে নেপালে সকাল বিকাল সরকার পরিবর্তন হয়েছে এমনটাও আমরা দেখেছি, যেখানে রাজনৈতিক দলগুলো মনোনয়ন দেন এবং প্রার্থীকে জনগণের চেনার সুযোগ থাকে, প্রার্থী বাছাই করার সুযোগ থাকে এবং এমপি বা রাজনৈতিক দলের এই প্রার্থীর সঙ্গে জনগণের সরাসরি একটা জবাবদিহিমূলক সম্পর্ক তৈরির যথেষ্ট সুযোগ থাকে। সেখানে এই পিআর সিস্টেমে রাজনৈতিক দল যে তারা শতকরা যত ভাগ ভোট পাবেন ঠিক তারা সংসদেও তত ভাগ আসন লাভ করবেন। এক্ষেত্রে রাজনৈতিক দলের আদর্শ এবং নীতির উপরে জনগণ ভোট দেবেন এবং সেই প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে তারা সংসদ সদস্য তারা সিলেক্ট করে দেবেন। অর্থাৎ কোন মানুষটি কোন এলাকায় প্রতিনিধিত্ব করবেন তার সঙ্গে জনগণের কি সম্পর্ক হবে এই বিষয়টি কোনো কারণেই স্পষ্ট নয়। অর্থাৎ জবাবদিহিতার ক্ষেত্রে এটি একটি বড় বিপত্তি হওয়ার আশঙ্কা থাকে। হ্যাঁ, পিআর সিস্টেমে কিছু ভালো দিকও আছে, সেটি নিঃসন্দেহে পশ্চিমা উন্নত গণতান্ত্রিক দেশের জন্য হয়তো বা ভালো।
কিন্তু বাংলাদেশের বাস্তবতা এটি অনুমোদন করে কিনা এই প্রশ্ন যদি জনগণের কাছে করা হয়, যেমন ওই সমাবেশেই গণভোটের কথা বলেছেন, আমি খুব নিশ্চিত এই বিষয়টি যদি কোনো কারণে গণভোটে দেওয়া হয়, জনগণকে এটি বোঝাতে সক্ষম হবেন কিনা ওই রাজনৈতিক দল, সেটি নিশ্চয়ই আমরা প্রশ্ন করতে পারি। কারণ ইতিপূর্বে এই বিষয়টি কখনোই রাজনৈতিক আলোচনায় সেভাবে আসেনি। জাতীয় ঐক্যমত্যের কমিশনে যে এতগুলো বৈঠক হচ্ছে, সেখানেও গুরুত্ব দিয়ে এটি আসেনি, অথবা ঐক্যমত্যের জন্য এই সুপারিশ বা প্রস্তাবও সেই অর্থে উপস্থাপিত হয়নি। এমনকি যে দুইটি বৃহৎ ইসলামী রাজনৈতিক দল আজকে এই বিষয়টি সামনে আনছেন, তাদের গঠনতন্ত্র, ঘোষণাপত্র অথবা তাদের কোনো রাজনৈতিক এজেন্ডায় এই বিষয়টি কখনো ছিল নিশ্চিত করে বলা যায় যে এটি ছিল না। হঠাৎ করে তারা কেন সামলে আনলেন? একই সমাবেশে তারা বক্তৃতা করতেছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরর তিনি বলেছেন পিআর সিস্টেম ছাড়া ভবিষ্যতে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এতটা জোর দিয়ে তিনি কেন বলছেন? একই সাথে আমরা দেখেছি সেখানে যথারীতি বিচার এবং সংস্কারের কথা এসেছে। এটি কোনো আপত্তির বিষয় না, নিশ্চয়ই সংস্কার বিচার এগুলো হবে। আসলে একটা সূত্র আমরা খুঁজেছি, সেটি হলো গত 13ই জুন রাষ্ট্রের প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রের প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে মধ্য ফেব্রুয়ারিতে অর্থাৎ রমজানের পূর্বেই জাতীয় নির্বাচনের ব্যাপারে একটা ঐক্যমত্য পোষণ হয়েছে। সেটা নিয়ে যদিও রাজনৈতিক দলগুলো একটি পার্টিকুলার রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার এই বৈঠক নিয়ে তারা উষ্মা প্রকাশ করেছেন, কিন্তু পরবর্তীতে অনুষ্ঠিত জাতীয় ঐক্যমত্যের কমিশনে এই বিষয় নিয়ে গুরুতর কোনো আপত্তি বা ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেওয়া হবে না বা হওয়া বাঞ্ছনীয় নয়, এমন কোনো গুরুত্বপূর্ণ আলোচনা আমরা দেখিনি। তাহলে হঠাৎ করে এই ঐক্যমত্য কমিশনের আলোচনার বাইরে যে রাজনৈতিক সমাবেশে বড় শোডাউনের মাধ্যমে এই দাবি সামনে আনা, নিশ্চয়ই কারণ আছে। কারণটি এমন যে কয়েকটি কারণ হতে পারে। এক হচ্ছে দেশে নির্বাচন না হোক এটি একটি পক্ষ চাচ্ছে, তাদের পক্ষ থেকে এটা কোনো এজেন্ডা কিনা, কিংবা নির্বাচন হলেও সেটি বিলম্বিত হোক এমন কোনো এজেন্ডার আলোকে এই বিষয়গুলো সামনে আসছে কিনা। কারণ এই পিআর সিস্টেম জনগণের কয়জন লোক বোঝে, তাদেরকে কতটুকু বোঝানো সম্ভব হয়েছে, অথবা এটি বোঝানো যাবে, অথবা জনগণ এটি গ্রহণ করেছেন কি করেননি সে বিষয়ে আমরা কিভাবে নিশ্চিত হব। ফলে এটি একটা আসলেই এখন এই মুহূর্তে অপ্রাসঙ্গিক বিষয়কে সামনে এনে কোনো উদ্দেশ্য হাসিলের প্রচেষ্টা বলে মনে করার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে। বাংলাদেশে পরিসংখ্যানটা দেখেন, এই যে বলা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হতে হবে, কেন? সংকটটা তো জাতীয় নির্বাচন নিয়ে। গত 15 বছর কি নিয়ে আমরা আন্দোলন করছি? হাসিনাকে যে পালিয়ে যেতে বাধ্য করা, হাসিনার পদত্যাগ এক দফা, কারণ কি? একটি প্রতিনিধিত্বকারী জাতীয় সংসদ মূল কারণ। তো সেই বাস্তবতা তো আমরা মেনেও নিয়েছি বলে বিগত দিনের জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী আমরা সেটাই বুঝতে সক্ষম হয়েছি। এখানে দেখুন, বাংলাদেশে বর্তমান পরিসংখ্যান অনুযায়ী 4578টি ইউনিয়ন পরিষদ, 495টি উপজেলা, 331টি পৌরসভা, 12টি সিটি কর্পোরেশন এবং সমতলে 61টি এবং পার্বত্য জেলায় 3টি, মোট 64টি জেলা পরিষদ আছে। এই প্রায় 5,500 নির্বাচন সম্পূর্ণ করে জাতীয় সংসদ নির্বাচন, ওই যে হয় নির্বাচন না হোক এটা যারা চান, কিংবা নির্বাচন বিলম্বিত হোক এই চাওয়ার পরিকল্পনার অংশ, এরকম সন্দেহ করার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে। এখন প্রশ্ন হলো, নির্বাচন না হোক কিংবা নির্বাচন বিলম্বিত হোক এটি চাওয়ার কারণ কি হতে পারে? এটি চাওয়ার কারণ হলো এই অন্তর্বর্তীকালীন সরকারে মাত্র কয়েকজন উপদেষ্টা, রাষ্ট্রীয় যে প্রশাসনিক কাঠামো বা নানা ধরনের প্রতিনিধিত্বকারী স্থানগুলো, সেখানে বাংলাদেশ জামাতে ইসলামীর একটা ভালো ধরনের প্রতিনিধিত্ব আছে, প্রশাসনে তাদের লোক আছে, কলেজ বিশ্ববিদ্যালয়ে তাদের প্রতিনিধিত্ব আছে, নানা জায়গায় নানা স্থানে তারা তাদের লোক বসিয়ে দিতে সক্ষম হয়েছেন। কিংবা এনসিপি, নবগঠিত রাজনৈতিক দল, তারা তো সরকারকে যা বলেন তাই করতে হবে এরকম একটি মনোভাব তাদের আছে। ক্ষেত্র বিশেষে তার কিছু প্রমাণও হয়েছে, যেমন প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চান এই প্রশ্নটি প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারিও বললেন না,
কোনো উপদেষ্টা বললেন না, তার দপ্তর থেকে জানানো হলো না, এটি বাইরে এসে জানান এনসিপির আহ্বায়ক নাহিদ। তাহলে এর ফলে তাদের সরকারের ব্যাপারে প্রভাব আছে, তারা সরকারের প্রভাব বিস্তার করার সুযোগ পাচ্ছেন। তো নির্বাচিত না হয়ে সরকারের কাঠামোতে যদি অংশগ্রহণ করার সুযোগ পাওয়া যায় এবং সরকারি কাঠামোকে প্রভাবিত করা যায়, তাহলে সেই সুযোগটি কোনো কোনো রাজনৈতিক দল নিচ্ছেন এমনটি মনে করার তো যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে। যদি একটি নির্বাচন হয়ে যায়, সেই নির্বাচনে যদি রাজনৈতিক সরকার গঠিত হয়, তাহলে অন্য রাজনৈতিক দল এই সমস্ত কাঠামোতে বর্তমানে যেভাবে প্রভাব বিস্তার করতেছেন সেভাবে তো পারবেন না। হয় তারা নির্বাচিত হলে পুরোটা পারবেন, অথবা তারা যদি নির্বাচিত হয়ে সরকার গঠন করতে না পারেন তাহলে তারা এই সুযোগটি হারাবেন। জনমনে এই ধরনের প্রশ্ন তো আছে, এবং সেই কারণেই সন্দেহ করার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে যে এই পিআরের শ্রদ্ধাবরণে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে, এই এজেন্ডা সামনে আনা এবং একই সাথে বিচার সংস্কারে এগুলোকে ঝুলিয়ে দেওয়া, এই যে এই বিষয়গুলো ঝুলিয়ে দেওয়ার একটা পরিকল্পনা হতে পারে। এই বিষয়গুলো তো জনমনে প্রশ্নের উদ্রেক করে, এবং এই প্রশ্ন রাষ্ট্র দেশের জন্য শুভকর নয়। যদি নির্বাচনটি বিলম্বিত হয়, নির্বাচনটি কোনো কারণে যদি বিঘ্নিত হয়, তাহলে কাদের লাভ? এই কিন্তু একটি $1 বিলিয়ন কোশ্চেন। ফলে আমাদের সকলেই দায়িত্বশীল আচরণ করা খুবই জরুরি। ধন্যবাদ।